আপনি খুশি না আয়ে না আপনি খুশি চলে, লাই হায়াত আয়ে কাজালে চলি চলে। অর্থাৎ পৃথিবীতে নিজের খুশি মতো আসিনি, খুশি মতো চলেও যাব না। জীবন হাত ধরে নিয়ে এসেছিল বলেই এসেছি, মৃত্যু হাত ধরে নিয়ে চলে যাবে, তখন চলে যাব। সম্রাট হুমায়ুন মশক বুকে জড়িয়ে গঙ্গা নদীর তীরে শুয়ে আছেন। কখন নদীর স্রোত তাকে তীরে এনে ফেলেছে তিনি জানেন না। অবসাদে, ক্লান্তিতে, হতাশ ও বিষণ্ণতায় তার চোখ বন্ধ। তিনি ঘুম এবং জাগরণের মাঝামাঝি অবস্থায় আছেন। তার চোখের পাতা বন্ধ। সেই বন্ধ পাতা ভেদ করে সূর্যের আলো তার চোখে ঢুকে যাচ্ছে। চোখ কটকট করছে, কিন্তু তিনি মাথা ফেরাতে পারছেন না। আপনার কি হয়েছে? সম্রাট অনেক কষ্টে চোখ মেললেন। ঘোর কৃষ্ণবর্ণের এক রমণী কলসি হাতে তার সামনে দাঁড়িয়ে। সে গঙ্গার পানি নিতে এসেছিল। রমণীর বয়স অল্প, মুখশ্রী কোমল। আপনি কে? সম্রাট বললেন, আমি বাদশাহ হিন্দুস্তান। রমণী বলল, বাদশাহ হিন্দুস্তান থাকবেন সিংহাসনে, কাদা পানিতে না। পায়ে সামান্য কাটা ফুটলেও হাতির মতো প্রাণী অচল হয়ে যায়। আমি পায়ে কাটা ফোটা হাতি। তুমি কি আমাকে কোনো খাবার দিতে পারো? আমার ঘরে ছাতু ছাড়া কিছু নেই। গুড় দিয়ে ছাতু মেখে দিলে খেতে পারবেন? পারবো। কিছু দুধ কি জোগাড় করতে পারবে? আমার শরীরের এই অবস্থায় দুধ বলকারক। দুধের ব্যবস্থা করতে পারবো। তুমি যে সেবা আমাকে করবে তা 1000 গুণে আমি ফেরত দেব। আমি ঋণ রাখি না। তোমার নাম কি? লক্ষ্মীবাই। আমি বুঝতে পারছি আপনার নড়াচড়ার শক্তিও নেই। আপনি শুয়ে থাকুন, আমি খাবার এবং লোকজন নিয়ে আসছি। শুক্রিয়া। আমি যে হিন্দুস্তানের সম্রাট, এটা কি বিশ্বাস হচ্ছে না? না, আপনি এক দুর্ভাগা মজনুন, অর্থাৎ পাগল। ভালো বলেছ, আমি এক দুর্ভাগা মজনুন। লক্ষ্মীবাই চলে গেল। তার গায়ের ওপর দিয়ে একটা শকুন চক্কর খাচ্ছে। এটা অলক্ষণ। শকুন আগে ভাগে মৃত্যুর খবর পায়। এই শকুনটা কি বুঝে ফেলেছে তিনি মারা যাচ্ছেন? ক্লান্ত অবসন্ন সম্রাট উড়ন্ত শকুন দেখতে দেখতে আবারও ঘুমিয়ে পড়লেন। বটগাছের নিচে দুজন মোঘল চিন্তিত ভঙ্গিতে বসা। শেরশার একদল সৈন্য বটগাছ ঘিরে আছে। তাদের কাছে খবর আছে এই দুজনের একজন দুর্ধর্ষ সেনাপতি বৈরাম খাঁ। বৈরাম খাঁকে হত্যা করে তার কাটা মাথা শেরশাহকে দেখাতে হবে। তোমাদের মধ্যে কে বৈরাম খাঁ? দুজনেই বলল, আমি বৈরাম খাঁ। দুজনের একজন বৈরাম খাঁ, অন্যজন আবুল কাশেম খাঁ। তিনিও সম্রাট হুমায়ুনের একজন সেনাপতি। তোমাদের মধ্যে একজন মিথ্যা কথা বলছো। সে কে? আঙ্গুল তুলে দুজনেই একে অন্যকে দেখালেন। বৈরাম খাঁর চেহারা বৈশিষ্ট্যহীন, ছোট্টখাট্ট মানুষ। মুখের চামড়া কুচকানো, মাথার চুল খবলা খবলা করে উঠে গেছে। অন্যদিকে কাশেম খাঁ অসম্ভব রূপবান, স্বাস্থ্য সৌন্দর্যে ঝলমলে একজন মানুষ। কাশেম খাঁর মাথায় একটাই চিন্তা, যে কোনোভাবেই হোক বৈরাম খাঁকে রক্ষা করতে হবে। অসহায় সম্রাট হুমায়ুনের এই মুহূর্তে বৈরাম খাঁকে দরকার। আবুল কাশেম খাঁকে না পেলেও সম্রাটের চলবে। কাশেম খাঁ শেরশাহর সৈন্যদের দিকে তাকিয়ে বললেন, তোমরা চেহারা দেখে বুঝতে পারছো না কে বৈরাম খাঁ? ওই উজবুকটা আমার নফর। সে মুনিবের জীবন রক্ষা করতে গিয়ে বৈরাম খাঁ সেজেছে। তার কত বড় স্পর্ধা! শেরশাহর সৈন্যদের কাশেম খাঁর কথা যুক্তিযুক্ত মনে হলো। তারা সঙ্গে সঙ্গেই কাশেম খাঁকে হত্যা করে তার কাটা মুন্ডু নিয়ে উল্লাস করতে করতে শেরশাহর তাঁবুর দিকে রওনা হলো। আসল বৈরাম খাঁর দিকে কেউ ফিরেও তাকালো না। ইতিহাস কাউকে কাউকে মনে রাখে, আবার কাউকে রাখে না। বৈরাম খাঁর বীরত্ব গাথা ইতিহাস মনে রেখেছে, কাশেম খাঁর বীরত্ব গাথা মনে রাখেনি। প্রবল জ্বরে হুমায়ুন ঘোরের মধ্যে চলে গেছেন। তিনি গঙ্গা নদীর তীরেই কাদামাখা অবস্থায় পড়ে আছেন। বর্ষার ক্লান্তিহীন বর্ষণ হচ্ছে। নদীর পানি ফুলে ফেপে উঠেছে। পানি উঠে এসেছে কোমর পর্যন্ত। ধূপ ধূপ শব্দে নদীর পাড় ভাঙছে। হুমায়ুনের ধারণা হলো পাড় ভেঙে তিনি আবারও নদীতে পড়বেন।
এবার পড়লে আর রক্ষা নেই। মশকের বাতাস বের হয়ে গেছে। সম্রাট চেষ্টা করলেন হামাগুড়ি দিয়ে এগুতে, পারলেন না। আশ্চর্যের ব্যাপার, শকুনটা এখনও আছে, তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। এই পাখিটির কাছে জীবন্ত প্রাণী অর্থহীন, মৃত প্রাণী শুধু অর্থবহ। তিনি আবারও জ্ঞান হারালেন। অচেতন অবস্থায় তার মনে হলো আকিকা বেগম তাকে ডাকছে, পিতাজি পিতাজি। তার মেয়ে কখনো তাকে পিতাজি ডাকে না, আজ কেন ডাকছে? তাকে পিতাজি ডাকে অম্বা নামের মেয়েটা। আকিকা কি অম্বার কাছ থেকে পিতাজি ডাক শিখেছে? হুমায়ুন কন্যা আকিকা বেগম এবং অম্বা আছে আচার্য হরিশঙ্করের সঙ্গে। হরিশঙ্কর এই দুজনকে নিয়ে পালিয়েছিলেন। হরিশঙ্কর বলেছিলেন, তোমরা আমার দুই কন্যা, আমার জীবন থাকতে তোমাদের কিছু হবে না, আমি তোমাদেরকে লুকিয়ে রাখব, পরিস্থিতি শান্ত হলে দিল্লি পাঠানোর ব্যবস্থা করব। হরিশঙ্কর অম্বাকে তার গ্রামের মানুষদের হাতে তুলে দিলেন। সহমরণ থেকে পালিয়ে আসা মেয়ে হলো কলঙ্কের কলসি, এই কলসি চূর্ণ হওয়া প্রয়োজন। যারা এই কাজে সাহায্য করবে তারা সবাই পুণ্যের ভাগ পাবে। হরিশঙ্করের পুণ্য প্রয়োজন। গঙ্গার তীরে রাতারাতি আগুন করে জ্বলন্ত অগ্নিতে অম্বাকে ঢুকিয়ে দেওয়া হলো। ভয়াবহ চিৎকারে অম্বা ডাকল, আকিকা আকিকা। আকিকা বেগম বান্ধবীকে বাঁচানোর জন্য দৌড়ে আগুনে ঢুকে গেল। আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করেছে। সেই আগুনের ভেতর দুই বান্ধবী দুজনকে জড়িয়ে ধরে চিৎকার করছে, পিতাজি পিতাজি। সম্রাট অচেতন জগৎ থেকে চেতন জগতে ফিরলেন। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন, তিনি মাটির ঘরে দড়ির এক চৌপায়ে শুয়ে আছেন। তার গায়ে দুর্গন্ধ কাঁথা, মাথার কাছে কুপি জ্বলছে। কুপি থেকে বুনকা বুনকা কালো ধোঁয়া উঠে ঘর অন্ধকার করে দিচ্ছে। গাল ভাঙা এক প্রৌঢ় খালি গায়ে তার পায়ের কাছে বসে আছে। প্রৌঢ় তার পায়ে তেল ঘষছে। 4-5 বছর বয়সের এক উলঙ্গ ছেলে কুকুরের মতো হামাগুড়ি দিয়ে বসে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঘরের ভেতর চুলা জ্বলছে, মাটির হাঁড়িতে কিছু রান্না হচ্ছে, ঝাঁঝালো গন্ধ আসছে। গঙ্গার পাড়ে দেখা হওয়া তরুণী রাচ্ছে। তরুণের নাম সম্রাটের মনে পড়ল, লক্ষ্মীবাই। সম্রাটকে চোখ মেলতে দেখেই তরুণী প্রৌঢ়কে চোখে ইশারা করল। প্রৌঢ় এগিয়ে এসে সম্রাটের মাথা তুলে ধরল। লক্ষ্মী মাটির ভার সম্রাটের মুখের কাছে ধরে বলল, মহিষের গরম দুধ খেলে বল পাবেন। হুমায়ুন দুধ পান করলেন। হ্যাঁ, এখন কিছুটা ভালো লাগছে। সম্রাট বললেন, জায়গাটার নাম কি? বীরভূম। গ্রামের নাম কি? নোকরা। এই নামগুলো মনে রাখতে হবে। সম্রাট ঠিক করলেন, তিনি যদি দিল্লি ফিরে আবার সিংহাসনে বসতে পারেন তাহলে হতদরিদ্র এই পরিবারের ভাগ্য ফিরিয়ে দেবেন। এই কারণে নামগুলো মনে রাখা দরকার। তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, লক্ষ্মীবাই, বীরভূম, নোকরা। লক্ষ্মীবাই, বীরভূম, নোকরা। লক্ষ্মীবাই, বীরভূম, নোকরা। সম্রাটের কথায় বাচ্চা ছেলেটা মজা পেয়ে হেসে উঠতেই প্রৌঢ় এসে সশব্দে তার গালে চড় দিল। চড় খেয়েও বাচ্চাটির কোনো ভাবান্তর হলো না। তার মুখ এখনো হাসি হাসি। আচার্য হরিশঙ্কর ভীত চোখে তাকিয়ে আছেন শেরশাহর দিকে। শেরশাহের লোকজন তাকে ধরে এনেছে। শেরশাহ বললেন, সম্রাটের মেয়ে আকিকা বেগম কোথায়? হরিশঙ্কর বললেন, আমি জানি না। জেনানা মহলে যখন হইচই শুরু হলো সে ছুটে গেল নদীর দিকে। আমার ধারণা সে নদীতে ডুবে মরেছে। তোমার সঙ্গে একটা পুটলিতে বেশ কিছু ধনরত্ন পাওয়া গেছে, এগুলো কোথায় পেয়েছ? সম্রাট হুমায়ুন উপহার হিসেবে আমাকে দিয়েছেন। ধনরত্নের মধ্যে কানের দুল আছে, গলার হার আছে, এগুলো কি তিনি তোমাকে উপহার হিসেবে দিয়েছেন? আমার এক কন্যার জন্যে এসব উপহার। আমি যে এখন দিল্লির সম্রাট এটা কি জানো? জানি। সম্রাটের সামনে মিথ্যা বলা যায় না, এটা জানো? হরিশঙ্কর চুপ রইলেন। শেরশাহ বললেন, হুমায়ুনের মেয়ে আকিকা বেগমের মৃত্যুর জন্য তুমি দায়ী। তোমাকে আমি মৃত্যুদণ্ড দিলাম। তুমি জ্ঞানী মানুষ, আমি জ্ঞানকে সম্মান করি, কাজেই তোমাকে একটা বিশেষ সুবিধা আমি দেব। সম্রাট শেরশাহর অনেক দয়া। শেরশাহ বললেন, হ্যাঁ, আমার অনেক দয়া, তবে পরাজিত মোগল সম্রাট হুমায়ুনের মতো দয়া আমার নেই।
তোমাকে যে বিশেষ সুবিধা আমি দেব তা হলো, কোন পদ্ধতিতে তুমি মৃত্যু চাও তা তুমি ঠিক করবে। আমার হাতে অনেক পদ্ধতি আছে, যেমন হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মৃত্যু, শূলদণ্ড, তলোয়ার দিয়ে মাথা কেটে আলাদা করা, আগুনে পুড়ে মৃত্যু। হরিশঙ্কর শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শেরশাহ বললেন, তুমি নিজে যদি তোমার পছন্দের কোনো বিশেষ পদ্ধতিতে মরতে চাও তাও করা হবে। বলো কি পদ্ধতিতে মরবে। হরিশঙ্কর কিছু বলতে পারলেন না। শেরশাহ তাকে আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিয়ে দলবল নিয়ে বের হলেন। সম্রাট হুমায়ুনের খবর পাওয়া গেছে। গ্রাম নোকরা, জেলা বীরভূম। লক্ষ্মীবাইয়ের বাড়ি শেরশাহর সৈন্যরা ঘিরে রেখেছে। লক্ষ্মীবাইকে আনা হয়েছে শেরশাহর সামনে। শেরশাহ ঘোড়ার উপর বসে আছেন। তার দুই পাশে দুই পুত্র, তারাও ঘোড়ার পিঠে। শেরশাহ বললেন, তোমার নাম? লক্ষ্মীবাই। হুমায়ুন কোথায়? আমি জানি না। তুমি তাকে সেবা শুশ্রূষা করেছ? হ্যাঁ। তুমি কি তার পরিচয় জানতে? উনি নিজেকে হিন্দুস্তানের সম্রাট বলেছিলেন। আমি বিশ্বাস করি নাই। হুমায়ুন কোন পথে পালিয়েছেন? লক্ষ্মী জবাব দিল না, চুপ করে রইল। তিনি কোন দিকে গেছেন তা জেনেও যদি না বলো তাহলে তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এখন বলো। আমি বলবো না। শেরশাহ তার বড় পুত্র জালাল খাঁর দিকে তাকিয়ে বললেন, হুমায়ুন নামের এই মানুষটার কি অদ্ভুত ক্ষমতা লক্ষ্য করেছ? মেয়েটি কিছুক্ষণ তার সঙ্গে ছিল। এই কিছুক্ষণেই তার মাথা নষ্ট হয়ে গেছে। সে হুমায়ুনকে রক্ষা করবে, বিনিময়ে প্রাণ দিতেও প্রস্তুত। এই ঘটনা আমাদের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ। দুঃসংবাদ কেন? জাদুকরী ক্ষমতার হুমায়ুনের মতো মানুষরা যা কিছু হারায় সবই ফিরে পায়। মানুষের ভালোবাসার কারণে ফিরে পায়। মানুষের ভালোবাসা আমরাও যেন ফিরে পাই, সেই চেষ্টাই এখন থেকে করতে হবে। জালাল খাঁ হ্যাঁ সূচক মাথা নাড়লেন। শেরশাহ লক্ষ্মীবাইয়ের দিকে তাকিয়ে বললেন, তুমি একজন অসুস্থ, হতাশ এবং ভগ্ন হৃদয় মানুষকে সেবা যত্ন করে সুস্থ করেছ, তাকে রক্ষার চেষ্টা করেছ। মানুষটি আমার শত্রু হলেও তোমার আচরণে আমি খুশি। এই স্বর্ণমুদ্রাটি রাখো, আমার বকশিস। লক্ষ্মী শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, নড়ল না। লক্ষ্মীবাইয়ের স্বামী মুখ ভর্তি হাসি নিয়ে এগিয়ে এলো। সম্রাট হুমায়ুন নদীপথে আগ্রার দিকে রওনা হয়েছেন। অতি সাধারণ মাছ ধরার নৌকা। নৌকার মাঝে তিনজনই বলশালী। তারা আরোহীর পরিচয় জানে না। হুমায়ুন দুপাশের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন। কয়েকবারই তার মনে হলো পৃথিবী এত সুন্দর কেন। তার হাতে কাগজ কলম নেই। তিনি মনে মনে একটি শের রচনা করলেন। শেরটির ভাবার্থ, আমরা বাস করি সুন্দরের মধ্যে, সুন্দরকে ঘিরে থাকে অসুন্দর। যেমন পুণ্যের চারদিকে থাকে পাপের শক্ত খলস। ভাগ্যবান সেই জন যে অসুন্দরের পর্দা ছিঁড়ে সুন্দর দেখে, পুণ্যের কাছে যায় পাপের শক্ত খলস ভেঙে। সম্রাট নৌকার পাটাতনে শুয়ে আছেন। আকাশ মেঘে ঢাকা। হিন্দুস্তানের কঠিন রোদ এখন আর তার চোখে লাগছে না। আরামদায়ক বাতাসে চোখ বুজে আসছে। তাকে ঘুমোলে চলবে না, জেগে থাকতে হবে। তিনি চোখ বন্ধ করে ভবিষ্যৎ পরিকল্পনা করতে লাগলেন। শেরশাহকে অতি দ্রুত পরাজিত করতে হবে। তিনি কি তার ভাইদের সাহায্য পাবেন? অবশ্যই পাবেন। ভাইদের প্রতি স্নেহ এবং মমতার কোনো অভাব তিনি দেখাননি। সাধারণ নিয়মে সিংহাসনে বসার পরপর ভাইদের হত্যা করা হয়, যাতে ভবিষ্যতে কেউ বিদ্রোহ করতে না পারে। তিনি তা করেননি। তিনি পিতার আদেশ মনে রেখেছেন। মৃত্যুর আগে সম্রাট বাবর পুত্র হুমায়ুন মির্জার হাত ধরে বলেছিলেন, আমার মন বলছে তোমার ভাইরা তোমাকে অনেক যন্ত্রণা দেবে, তারপরেও তুমি তাদের প্রতি কোমল থাকবে। যে ভাইদের প্রতি কোমল থাকে, আল্লাহ পাক তার প্রতি কোমল থাকেন। নৌকার মাঝির কথায় তার চিন্তা বাধাগ্রস্ত হলো। নৌকার মাঝি বলল, হুজুর, বিশাল এক নৌকা আমাদের পেছন পেছন আসছে, আমাদের থামতে ইশারা করছে। আমরা কি থামবো? হুমায়ুন শুয়ে রইলেন, জবাব দিলেন না। তার কাছে কোনো জবাব নেই। নৌকার মাঝি বলল, ওই নৌকায় সৈন্য আছে, আমরা না থামলে বিরাট সমস্যা হবে। শেরশাহর সৈন্য? মাঝি বলল, ওই রকমই অনুমান করি, চারদিকে এখন শেরশাহর সৈন্য। হুমায়ুন বললেন, ছোট কোনো খালে নৌকা ঢুকিয়ে দিতে পারো? পারি, তাতে লাভ হবে না।
আমরা ওদের নজরের মধ্যে আছি। খালে নৌকা ঢোকালে ওরাও খালে ঢুকবে। হুমায়ুন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। হুজুর, ওরা খুব কাছে চলে এসেছে। হুমায়ুন হতাশ গলায় বললেন, আসুক। আর তখনই শুনলেন ওই নৌকা থেকে কে একজন বলছে, হিন্দুস্তানের মহান সম্রাট হুমায়ুন কি নৌকায় আছেন? কণ্ঠস্বর হুমায়ুনের পরিচিত, অবিকল বৈরাম খাঁর গলা। প্রচণ্ড মানসিক চাপে মানুষের মাথা এলোমেলো হয়ে যায়, তখন সে নানান ধরনের ভ্রান্তির মধ্যে পড়ে। তার বেলাতেও কি এরকম হয়েছে? সম্রাট উঠে বসলেন। অবাক হয়ে দেখলেন 15 জনের মতো মোগল সৈন্য নিয়ে বৈরাম খাঁ নৌকায় দাঁড়ানো। সম্রাটের চোখে পানি এসে গেল। তিনি মনে মনে বললেন, বৈরাম খাঁকে পেয়েছি, আমার আর কোনো ভয় নেই। বৈরাম খাঁ ভালো আছেন? সম্রাট ভালো থাকলেই আমি ভালো। আপনাকে দেখে আমি বুকে 100 হাতির বল পাচ্ছি। আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া। নৌকায় 3 মাঝি হতভম্ব হয়ে তাকাচ্ছে, তারা ঘটনার কিছুই বুঝতে পারছে না। হরিশঙ্করকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সব ব্যবস্থা সম্পন্ন। বৃষ্টির পানিতে কাঠ ভেজা থাকায় আগুন ধরাতে সমস্যা হচ্ছিল। কাঠে তারপিন এবং গালা ঢেলে এই সমস্যার সমাধান করা হয়েছে। এখন সুন্দর আগুন জ্বলছে। হরিশঙ্কর মন্ত্রমুগ্ধের মতো জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে আছেন। অগ্নিমন্ত্র পাঠ করে সাধু সন্তরা আগুন নেভাতেও জ্বালাতে পারেন। হরিশঙ্কর জানেন তিনি সাধু সন্তদের একজন না। অগ্নিমন্ত্র তার ক্ষেত্রে কাজ করবে না। তারপরেও তিনি অগ্নিমন্ত্র জপ করার চেষ্টা করলেন। কিছুতেই মন্ত্রের প্রথম চরণ মনে এলো না। মাঝখানের একটা লাইন শুধু মাথায় আসছে, যা অগ্নিদায়ন নম ভূপে। এমন সময় হঠাৎ করে বিরাট হইচই শুরু হলো। সম্রাট হুমায়ুন নাকি ধরা পড়েছেন, তাকে এখানে আনা হচ্ছে। সম্ভবত হুমায়ুনকেও অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। চরম বিশৃঙ্খলার সুযোগে হরিশঙ্কর পালিয়ে গেলেন। সম্রাট হুমায়ুনের ধরা পড়ার সংবাদ মিথ্যা। ধরা পড়েছে কামাঞ্চির এক সেনাপতি তোরাবজান। জ্বলন্ত অগ্নিতে তোরাবজানকে নিক্ষেপ করা হলো।